পাপ্পা, এটা আমার মাম্মা। নির্বাণ ছেলের মুখের দিকে তাকায়। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মাম্মা, এটা আমার পাপ্পা। তুর্য ভিরানের দিকে একবার তাকিয়ে আবার নির্বাণের দিকে তাকায়। গম্ভীর থমথমে গলায় বলে, আসসালামু আলাইকুম। নির্বাণ নিজেও গম্ভীর স্বরে সালামের জবাব দেয়। ছেলের দিকে তাকিয়ে বলে, ঘুমাওনি কেন এখনো? এখন বাড়িতে চলো। ভিরান তুর্যের এক পা চার হাত পা দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ঝুলে যায়। বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আমি মাম্মাকে ছেড়ে যাব না। নির্বাণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলে পেয়েছেটা কি? একবার তুরাকে ছাড়া যাবে না, আবার এখন বলছে মামাকে ছাড়া যাবে না। ভিরান, জেদ না করে চলো আমার সাথে, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমাবে এখন। না না, যাব না। মামাকে আর তোরাকে নিয়ে চলো। জেদ না করে চলো আমার সাথে। ছেলেকে ধরার চেষ্টা করে নির্বাণ। ভিরান চিৎকার করার চেষ্টা করে বলে, মামা, আমি তোমাকে ছেড়ে যাব না। ছেলের হাত ছেড়ে দেয় নির্বাণ। চিৎকার করতে নিষেধ করেছি না তোমাকে? তোরা আর মামাকে ছেড়ে যাব না। ঘুমাও তাহলে। ঘুম নেই। তুর্য ভিরানকে কোলে তুলে নেয়। উল্টো ঘুরে সোফার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভিতরে আসুন। নির্বাণ আগায় না, আগের জায়গায় দাঁড়িয়ে রইল। সোফায় বসে থাকা তুরার দিকে তাকায়। তুরাও ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই তুরা দৃষ্টি নামিয়ে নেয়। হার্টবিট বেড়ে গেছে আবার। তুর্য বোনের সামনে দাঁড়িয়ে বলে, ওরে, ওকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়া। মামা, অনেক রাত হয়েছে, যাও এখন ঘুমাও। আমরা আগামীকাল আবার খেলবো। প্রমিস? প্রমিস। তোরা চলো। তুরা বসা থেকে উঠে ভিরানকে কোলে নিয়ে নিজের রুমের দিকে আগায়। যাওয়ার সময় নির্বাণের দিকে তাকায় দুবার। তুর্য ডোরের দিকে তাকিয়ে বলে, ভিতরে আসুন। নির্বাণ দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, ঠিক আছে, ভিরান ঘুমালে এসে নিয়ে যাব। বলেই উল্টো ঘুরে দাঁড়ায় নিচে যাওয়ার জন্য। তুর্য পিছু ডাকে আবার। এগিয়ে আসে ডোরের কাছে। ভিতরে আসুন, কথা আছে আপনার সাথে। ভেতরে প্রবেশ করে নির্বাণ। বসে তুর্যের পাশের সোফায়। তুর্য নির্বাণের দিকে তাকিয়ে বলে, চা নাকি কফি? কিছু খাবো না। আমু, 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো। মুক্তা শিকদার সোফা ছেড়ে উঠতে চাইলেন না। তুর্য নির্বাণকে কি বলে সেসব শুনতে চেয়েছিলেন, কিন্তু ছেলের জন্য এখন উঠে যেতে হচ্ছে। চা বানানোর জন্য কিচেনে চলে যান। তুর্য গম্ভীর গলায় সরাসরি বলে, আপনি নাকি আমার বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন? নির্বাণ তুর্যের মুখের দিকে তাকিয়ে গুরু গম্ভীর গলায় বলে, হ্যাঁ। আপনারা দুজন কি মানান সই? না। তাহলে আপনি ওকে বিয়ে করতে চাইলেন কিভাবে? নির্বাণ চুপ হয়ে থাকে। তুর্য আবার বলে, পরিস্থিতি চাপে পড়ে বিয়ে করতে চাইছেন? নির্বাণ মাথাটা নিচের দিকে, ঘাটটা একটু কাত করে চোখ দুটো উপরের দিকে তুলে তাকিয়ে থাকে তুর্যের মুখের দিকে। শুধুমাত্র ছেলের জন্য বিয়ে করতে রাজি হয়েছে, নিজের জন্য না? নির্বাণ সোজা হয়ে বসে। সোফার হাতলের উপর কনুই রেখে মুষ্টিবদ্ধ হাতের উপর থুতনি ঠেকায়। প্রথমত ছেলের জন্য রাজি হয়েছি, দ্বিতীয়ত নিজের জন্যেও। নিজের জন্য হলে আগে কেন রাজি হলেন? নির্বাণ কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকে উত্তরের আশায়। তুর্য নিজেও তাকিয়ে আছে। নির্বাণ অদ্ভুতভাবে একটু হাসে। হাসিটা তুর্যের কাছে মারাত্মক লাগে। এমন অদ্ভুতভাবে এর আগে কাউকে হাসতে দেখেনি। নির্বাণ গম্ভীর দৃঢ়স্বরে বলে, এর আগে তো কোনো মেয়ের দিকে তাকাইনি, কোনো মেয়ের মায়ায়ও পড়িনি। তুর্য স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নির্বাণের মুখের দিকে। বুঝতে বাকি রইল না পুরো ঘটনা। আমি আমার বোনকে আপনার সাথে বিয়ে দিতে রাজি নই। আপনাদের মেয়ে, আপনারা না দিলে তো আমি জোর করে ছিনিয়ে নিতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা যদি ওকে আমার ভাগ্যে লিখে থাকেন, তাহলে তোরা অবশ্যই আমার কাছে আসবে। আজকের পর আপনি আমার বোনের সামনে আসবেন না। আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে। ইরান আসবে এই বাড়িতে, থাকবে তুরার কাছে, শুধু আপনি আসবেন না। ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? তোরা যদি আমাকে ভালোবেসে ফেলে? কখনোই এমন কিছু হবে না। তোরাকে ভালো রাখবো আমি। আমি রাজি না। আমি বিয়ে করেছিলাম, ছেলে আছে বলে নাকি আমার বয়স অনেক বেশি? আরো কারণ আছে? আমি কি মানুষ হিসেবে ভালো নই? অবশ্যই একজন ভালো মানুষ আপনি। আপনারা আমাদের থেকে অনেক উপরে। আপনি বিয়ে করেছিলেন, একটা ছেলেও আছে। আমার বোনের চেয়েও বয়স অনেক বড়। আমার বোন মাত্র 18 বছরের। দুনিয়া এখনো চেনেই না ঠিক মতো। দুনিয়া আমি চেনাবো ওকে। আমি এখন আমার বোনকে বিয়ে দিতে রাজি নই। সেখানে একজন সন্তানের বাবার কাছে তো আরও না।
নির্বাণ বলে না কিছু। মুক্তা শিকদার চা বানিয়ে নিয়ে আসেন। দুজনের হাতে কাপ তুলে দিয়ে ছেলের পাশে বসেন। তুর্য চায়ের কাপে চুমুক দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, ওর আমি লাগিয়ে দিব। ছেলের কথা শুনে সোফা ছেড়ে উঠে রুমের দিকে এগিয়ে যান মুক্তা শিকদার। দুজনের মধ্যে আর কোনো কথা হয় না। ঘন্টাখানিক পার হয়ে যাওয়ার পর তুর্য সোফা ছেড়ে উঠে তুরার রুমের সামনে এসে দাঁড়ায়। দুজনেই ঘুমিয়ে গেছে। ভেতরে প্রবেশ করে বিরানকে তুরার বুক থেকে সরিয়ে কোলে তুলে নেয়। নিঃশব্দে বেরিয়ে আসে রুম থেকে। নির্বাণের কোলে বিরানকে তুলে দেয়। নির্বাণ ছেলেকে নিয়ে চুপচাপ বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। তুর্য ডোর লক করে লাইট অফ করে নিজের রুমে প্রবেশ করে। নির্বাণ মাথায় ঘুরপাক খাচ্ছে। নির্বাণ নিচে এসে তুরার বেলকনির দিকে তাকিয়ে দেখে তুরা দাঁড়িয়ে আছে। তুরা তাকিয়ে থাকে দুজনের দিকে। বিরানকে ওর বুক থেকে সরিয়ে নেওয়ার পরেই ঘুম ভেঙে গেছে। তুরা আগে ঘুম কাতুরে মেয়ে থাকলেও এখন কেমন যেন ঘুম কমে এসেছে। রাতে বেশ কয়েকবার করে ঘুম ভেঙে যায়। বিরানকে মিস করে রাতে। নির্বাণ বাম হাতে ছেলেকে ধরে রেখে ডান হাত উঁচু করে হাত নাড়িয়ে তুরাকে বাই জানায়। তারপর গাড়ির ডোর খুলে উঠে বসে। মুহূর্তে স্থান ত্যাগ করে ছুটে চলে যায় নির্বাণের গাড়ি। তোরা দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল গাড়িটা যাওয়ার পথে। আজকাল নির্বাণকে নিয়ে ভাবতে ভালো লাগে। এক সপ্তাহ পেরিয়ে যায়। এশার নামাজের পর তুর্য বাবা মা আর বোনকে তৈরি হতে বলে। সবাইকে নিয়ে আজ ডিনারে যাবে বাইরে ডিনার করতে যাওয়ার কথা শুনে বিরান মহা খুশি। আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি করছে। তুর্য বিরানের দিকে তাকিয়ে হাসে। এই ছেলের নাম বিরান না রেখে জাদু নয়তো আদর রাখা উচিত ছিল। তুরা বিরানকে নিজের রুমে নিয়ে এসে তৈরি করিয়ে দেয়। বিরানের অর্ধেক ড্রেস এখন তুরার রুমে থাকে। বিরানের অর্ধেক খেলনাও এখন এই ফ্ল্যাটে। বই খাতা সব এখানে। তুর্য বিরানকে দুদিন ধরে পড়ায়। অল্প সময়ের মধ্যে সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে আসে। বিরান 2 হাত প্রসারিত করে হাসি মুখে বলে, মামা কোলে। তুর্য হেসে কোলে তুলে নেয় বিরানকে, চেপে ধরে চুমু খায়। বিরান নিজেও চুমু খায় মামার গালে কপালে। ফ্ল্যাট থেকে একসাথে বের হয় সবাই। রাস্তায় আসতে দেখতে পায় নির্বাণের গাড়ি। বিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা পাপ্পার গাড়ি এখানে কেন? তোমার পাপা গাড়ির ভিতরে বসে আছে। পাপ্পা? ছেলের ডাক শুনে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে গেটের দিকে তাকায় নির্বাণ। সবাইকে বাইরে দেখে কপাল কুঁচকে তাকিয়ে থাকে কিছু সময়। এরা তৈরি হয়ে যাচ্ছে কোথায়? বিরান আবার ডাকে। ল্যাপটপ বন্ধ করে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসে নির্বাণ। বিরানের গলার স্বর প্রায় ঠিক হয়ে গেছে। এখন আর খুব একটা সমস্যা নেই। গায়ের টি শার্ট ঠিক করতে করতে রাস্তা পার হয়ে চলে আসে 5 জনের সামনে। বিরান হাত বাড়িয়ে বাবার কোলে চলে আসে। খুশিতে গদগদ হয়ে বলে, পাপা চলো আমরা ডিনারে যাব। নির্বাণের কুঁচকে যাওয়া কপাল ভ্রু আরও কুঁচকে যায়। একে একে সকলের মুখের দিকে তাকায়। তুরা চোরা চোখে ওকে দেখছে। বিরান আবার বলে, আজকে আমরা সবাই ডিনারে যাব। নির্বাণ গম্ভীর স্বরে বলে, আমরা দুজন যাব না? না আমরাও যাব। আমি তোমাকে নিয়ে যাব, চলো। না আমরা সবাই একসাথে যাব। বিরান সবসময় জেদ করবে না? তুর্য নিজের ইগো সাইডে রেখে গম্ভীর স্বরে বলে, আপনিও চলুন আমাদের সাথে। বলার জন্য ধন্যবাদ। পাপা চলো, আমি তোমাকে তোমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাব। বিরান কিছু বলার আগেই তুর্য বলে, আপনি যাচ্ছেন আমাদের সাথে? নির্বাণ তুর্যের দিকে তাকায়। চলুন। পাপ্পা চলো। তুহিন শিকদার আর মুক্তা শিকদারও বলেন নির্বাণকে নিজেদের সাথে যাওয়ার জন্য। সকলের জোড়াজুড়িতে রাজি হয় নির্বাণ। তুহিন শিকদার গাড়ি বের করতে চাইলেও নির্বাণ না করে। ওর গাড়ি তো রাস্তায় আছে। তুর্য নির্বাণের গাড়িতে যেতে রাজি হয়ে যায়। গাড়িতে উঠে বসার সময় বিরান ধরে আরেক বায়না, তুরাকে নির্বাণের পাশে বসতে হবে। তুর্য বোনের দিকে তাকিয়ে বলে, যা বস সামনে। তুর্যের কথা শুনে সবাই অবাক, শুধু বিরান বাদে। বিরান খুশি হয়ে তুরাকে ডাকছে ফ্রন্ট সিটে বসার জন্য। তুরা ফ্রন্ট সিটে উঠে বসে। বিরান তুরার কোলে বসে মহা খুশি। পেছনে তুহিন শিকদার, মুক্তা শিকদার আর তুর্য উঠে বসে। রেস্টুরেন্টে পৌঁছে সবাই নিজেদের পছন্দের খাবার খায়। 5 জনের মধ্যে নির্বাণের নিজেকে এলিয়েন মনে হচ্ছে। ওর পরনের ট্রাউজার আর টি শার্ট। আশেপাশের টেবিলের কয়েকজন একটু পরপর ওর দিকে তাকাচ্ছে। নির্বাণ খাবারের বিল দিতে চাইলেও তুর্য দিতে দেয় না। খাবারের বিল পরিশোধ করে রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে আসে 6 জন। রাতের শহর বেশ সুন্দর লাগছে দেখতে। আশেপাশে বাহারি রঙের লাইট জ্বলছে। তুর্য নির্বাণের দিকে তাকায়। নির্বাণ নিজেও ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। তুর্য গম্ভীর স্বরে বলে, আপনাকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না।
আপনি বয়সে আমার চেয়ে অনেক বড়, আবার আব্বুর অফিসের বস। নির্বাণ তাকিয়ে রইল, তবে মুখে কিছু বলল না। তুর্য পুনরায় বলে, একটু এই পাশে আসুন। নির্বাণ কোনো প্রশ্ন ছাড়াই তুর্যের পেছন পেছন নির্জন জায়গায় এসে দাঁড়ায়। বিরান তুরার হাত ধরে দাঁড়িয়ে আছে। দুজনের দুই হাতে বেলুন রয়েছে। গাড়ি থেকে নেমেই বেলুনের জন্য জেদ ধরেছিল বিরান। নির্বাণ কিনে দেওয়ার আগেই তুর্য দুজনকে কিনে দিয়েছিল। তুর্য নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আমি নিজের জেদ ধরে রাখতে পারছি না, আবার আপনার আর বিরানের জেদকেও জিততে দিতে পারছি না। আমি এই কয়েকদিনে অনেক ভেবে দেখলাম, হাজার হাজার বার ভেবে দেখেছি। একটু থামে তুর্য। নির্বাণ পুরো কথা শোনার আগ্রহে তাকিয়ে আছে মুখের দিকে। আমি নিজের কথা ধরে রাখতে পারছি না। আমি হেরে গেছি বিরানের কাছে। আমি রাজি তুরাকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। শান্ত দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে রইল নির্বাণ। তুর্যের কথা শুনে অবিশ্বাস্য লাগছে ওর কাছে। তুর্য দৃষ্টি তুলছে না উপরের দিকে, নিচের দিকেই তাকিয়ে আছে এখনো। আমি গুছিয়ে কিছু বলতে পারছি না আজকে। আমার কথাগুলো এলোমেলো লাগতে পারে। আমি আজকে ডিনারে এসেছি মূলত আপনাকে এই কথাগুলো বলার জন্যই। কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আপনার বাকি কথা শেষ করার আগে তুহিন শিকদারের গগন কাঁপানো চিৎকার শোনা যায়। দুজনেই তড়িৎ গতিতে তাকায় তুহিন শিকদারের দিকে। মুহূর্তেই দৌড়ে আসে ওনার কাছে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তুরা। এক হাতের মুঠোয় ফেটে যাওয়া বেলুনের সুতা। নিস্তেজ তুরার চোখ দুটো বন্ধ, রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। মুহূর্তে মানুষের ভিড় জমে যায়। তুর্য পড়ি বলে চিৎকার করেই অজ্ঞান হয়ে পড়ে যায়। নির্বাণ পাথরের মূর্তির মতো হয়ে গেছে। আশেপাশের চিৎকার চেঁচামেচি ওর কানে প্রবেশ করছে না। সব কিছুই যেন স্থির হয়ে গেছে। হাসপাতালের করিডোরে সারি সারি করে রাখা চেয়ারে মাথা নিচু করে বসে আছে নির্বাণ। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা। ওর পাশে নিশ্চুপ হয়ে বসে আছেন তুহিন শিকদার আর নওশাদ চৌধুরী। তুহিন শিকদার এতক্ষণ একটু পরপর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, এখন নিশ্চুপ হয়ে বসে আছেন। মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটা ভো ভো শব্দ তৈরি করছে। আশেপাশে আর কেউ নেই। রাত এখন প্রায় 12টা বেজে গেছে। তুরা ওটিতে রয়েছে। তুরার ডান পায়ের অবস্থা খুবই বাজে। ডাক্তাররা জানিয়েছেন ডান পাটা রাখা সম্ভব না, হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হবে। হাঁটু আর হাঁটুর নিচের হাড় এতটাই গুঁড়ো হয়ে গেছে যে জোড়া লাগানো অসম্ভব, এবং চারপাশে রক্তনালী, স্নায়ু আর পেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। পা এখন বাঁচালেও পরে সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। এমন অবস্থায় চিকিৎসকরা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সংক্রমণ বা গ্যাংগ্রিন হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারে। তুরাকে রক্ত দিতে হয়েছে 3 ব্যাগ, আরও লাগবে। তুরার রক্ত ও নেগেটিভ, যা খুবই বিরল। ভাগ্যক্রমে নির্বাণের রক্ত ও নেগেটিভ। নির্বাণ একাই 2 ব্যাগ রক্ত দিয়েছে। ওর কাছ থেকে আর নেওয়া সম্ভব না। হাসপাতালের ব্লাড ব্যাংকে 1 ব্যাগ ছিল, সেটাও দেওয়া হচ্ছে। তুর্য অন্যান্য হাসপাতালে দৌড়াদৌড়ি করছে রক্তের জন্য। মুক্তা শিকদারকে কেবিনে রাখা হয়েছে। মেয়ের অবস্থা দেখে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বিরানও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওকে মুক্তা শিকদারের পাশে শুয়ে রাখা হয়েছে। মুক্তা শিকদারের কাছে মেরি চৌধুরী বসে আছেন। বিরানের হাত থেকে বেলুন ছুটে বাতাসের সাথে উড়ে রাস্তায় চলে গিয়েছিল। তোরা নিজের হাতের বেলুন বিরানের হাতে দিয়ে বিরানের উড়ে যাওয়া বেলুন নিয়ে আসার জন্য রাস্তায় যায়। তুহিন শিকদার বিরানের হাত মুক্তা শিকদারের হাতে ধরিয়ে দিয়ে মেয়ের পেছন পেছন যান। খালি রাস্তা, চারপাশে শুধু স্ট্রিট লাইটের আলো। রাস্তা থেকে বেলুন কুড়িয়ে ঘুরে দাঁড়ায় তুরা। ঠিক তখনই দূর থেকে একটা প্রাইভেট কার দ্রুত গতিতে এগিয়ে আসছিল। হেডলাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় তুরার। মুহূর্তেই দ্রুত গতিতে ছুটে আসা প্রাইভেট কারটা তুরাকে ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তায় ছিটকে পড়ে তুরা। পেছন পেছন আরও 2টা প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটে আসছিল। রাস্তায় পড়ে থাকা তুরার ডান পায়ের উপর দিয়ে দুটোর চাকা চলে যাওয়ার পরপর প্রথম কারের ধাক্কা খেয়ে সেরকম কিছু না হলেও পরে দুটো তুরার মারাত্মক ক্ষতি করে চলে গেছে। চারপাশে কোথাও থামেনি কার 3টা। পেছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করেনি। পায়ের দাপট দেখিয়ে দ্রুত
গায়ের দাপট দেখে দ্রুত গতিতে মিলিয়ে গেছে চোখের পলকে। প্রাইভেট কারের সম্ভবত যুবক ছেলেরা ছিল, কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে বা গিয়েছিল। নেশা করেছিল কিনা কে জানে। এত বড় রাস্তা থাকা সত্ত্বেও মানুষের গায়ের উপর দিয়ে তুলে দিয়েছে। বাম পায়ে সেরকম কিছু হয়নি, শুধু একটু একটু ছুলে গেছে। মাথায় বেশ আঘাত লেগেছে, তবে মারাত্মক নয়। বাম হাতের হাড় ফেটে গেছে অল্প। আরও 2 ব্যাগ রক্ত জোগাড় করে হাসপাতালে ফিরে আসে তুর্য। তুর্যের মুখের দিকে তাকানো যাচ্ছে না। জ্ঞান ফেরার পর পাগলের মতো কেঁদেছিল। নার্সের কাছে রক্তের ব্যাগ দুটো দিয়ে ওটির দিকে তাকিয়ে থাকে। ডাক্তার এখনও বের হয়নি ওটির ভেতর থেকে। অপারেশন শেষ হতে আরও কতক্ষণ লাগবে জানা নেই কারো। নির্বাণ বসা থেকে উঠে দাঁড়ায়। ওর মাথা প্রচণ্ড রকমের ব্যথা করছে, চোখে ঝাপসা দেখছে, মাথা ঘুরছে। ছেলের চিন্তায় অনেক দিন ধরেই ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না, চিন্তায় চিন্তায় সময় কাটে। আজকে তুরার অবস্থা দেখার পর থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে। 2 চোখে রক্ত উঠে গেছে, চোখ জ্বলছে, মাথা ব্যথা করছে, বুকে যন্ত্রণা হচ্ছে। সব মিলিয়ে নির্বাণের অবস্থাও খারাপ। কখন যেন ঠাস করে পড়ে যায়। তুর্যের পাশে দাঁড়িয়ে কাঁধের উপর হাত রাখে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকায় নির্বাণের দিকে। নির্বাণ আশ্বাস দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখুন। নির্বাণের হাতের উপর হাত রাখে তুর্য। চোখ দুটো পানিতে টইটম্বর হয়ে গেছে। নির্বাণ আবার বলে, চেয়ারে বসুন। ভিতর থেকে ডাক্তার বেরিয়েছিল? না। তুর্য ঢোক গিলে কান্না গিলে নেয়। প্রাণপ্রিয় বোনের এই অবস্থা কোনোভাবে মেনে নিতে পারছে না। কি থেকে কি হয়ে গেল। এখন তো সকলের খুশিতে আত্মহারা হওয়ার কথা ছিল, কিন্তু এখন খুশির বদলে সকলের চোখেই পানি। সময়টা বিকেল 5টা। তুরার ঘুম ভেঙে যায়। জ্ঞান ফিরেছিল দুপুরের আগেই। আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফেরার পর বাবা মা ভাই আর ভিরানের সাথে দেখা হয়েছিল। তুরার শিওরে বসে আছেন মুক্তা শিকদার। মেয়েকে জেগে উঠতে দেখেই চোখের পানি মুছে নেন দ্রুত। তুরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আম্মু, এখনো কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, কিছুদিনের মধ্যেই তো হাত আর মাথার ক্ষত ঠিক হয়ে যাবে। মেয়ের কথা শুনে হু হু করে কেঁদে ওঠেন মুক্তা শিকদার। তুর্য ভেতরে প্রবেশ করে। নির্বাণ বাইরে দাঁড়িয়ে থেকে ভেতরে উকি দেয় একবার। তুরার নজরে আসে না নির্বাণ। এখন পর্যন্ত তুরার সামনে আসেনি। ভাই, আম্মুকে কিছু বলো তো, আমার তো সেরকম কিছু হয়নি। তুর্য বোনের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখ দুটো পানিতে টইটুম্বুর। তুরা এখনো জানি না ওর সাথে ওর নিজের একটা পানি, এখনো দেখেনি নিজের পায়ের দিকে, বলেইনি কেউ। ভিরান বাবার হাত ঝাঁকিয়ে বলে, পাপ্পা তোরা তো একটা পা কেটে ফেলেছে, তোরা এখন হাঁটবি কিভাবে? এক পা দিয়ে তো ঠিকভাবে হাঁটতে পারবি না। নির্বাণ ঝুঁকে ছেলেকে কোলে তুলে নেয়। তুরার আরেকটা পা আমরা কিনে নিয়ে আসব, তারপর আবার তুরার 2টো পা হয়ে যাবে। তখন তোরা আমার সাথে দৌড়াতে পারবে। হ্যাঁ পাপা। তাহলে চলো পা কিনে নিয়ে আসি। এখন না তো, পরে আনবো। তাহলে এখন হাঁটবে কিভাবে? এখন হাঁটবে না। তাহলে তোরা বাড়িতে যাবে কিভাবে? ওহ, বুঝেছি, কোলে করে নিয়ে যাবে। নির্বাণ বলে না কিছু। হঠাৎ ভেতর থেকে তুরার চিৎকার করে কান্নার শব্দ ভেসে আসে। নির্বাণ দ্রুত ভেতরে উকি দেয়। তুহিন শিকদার চেয়ার ছেড়ে উঠে কেবিনের ডোরের সামনে এসে দাঁড়ায় নির্বাণের পাশে। তুরা নিজের পায়ের দিকে তাকিয়ে অস্বাভাবিক আচরণ করছে আর কাঁদছে। মুক্তা শিকদার আর তুর্য ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তুরা কোনোভাবেই শান্ত হচ্ছে না। পাপ্পা তোরা এমন করছে কেন? নির্বাণ আর তুহিন শিকদার ভেতরে প্রবেশ করেন। তুহিন শিকদার মেয়েকে ধরে বলেন, তোরা শান্ত হ, কি হয়েছে? এমন করছিস কেন? তোরা ডান হাতে বাবার হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আব্বু, আমার পা, আমার আরেকটা পা কোথায়? আমি হাঁটবো কিভাবে, দৌড়াবো কিভাবে? কিছু হয়নি, শান্ত হ। আমার পা নেই। একই বাক্য উচ্চারণ করে আর পাগলের মতো কাঁদতে থাকে। বিশ্বাসই করতে পারছে না ওর একটা পা ওর শরীর থেকে আলাদা হয়ে গেছে। 3 জন মিলেও তুরাকে শান্ত করতে পারছে না। বেড থেকে যেন লাফিয়ে পড়ে যাবে এমন অবস্থা। নির্বাণ ভিরানকে পাশের বেডে বসিয়ে দেয়। তুরার কান্না দেখে ভিরান কান্না করে দিয়েছে। ছেলেকে বসে থাকতে দেখে নির্বাণ তুরার পাশে এসে দাঁড়ায়। তুরা। শুনতে পায় না তুরা। নির্বাণ আবার ডাকে। তুরা ঘাড় ঘুরিয়ে তাকায় নির্বাণের দিকে। এমন পাগলামি করছো কেন? শান্ত হও, কিছুই হয়নি। কিছু হয়নি, আমার একটা পা নেই।
আমি দাঁড়াবো কিভাবে, হাঁটবো কিভাবে? শান্ত হয় না তুরা। নার্স চলে আসে কেবিনে। আশেপাশের কেবিন থেকেও কয়েকজন চলে এসেছে। নার্স বাইরের সবাইকে বের করে দেয়। তুরাকে শান্ত করার চেষ্টা করলেও পারে না কেউ। এরকম করতে থাকলে পায়ে ইন্টারনাল ব্লিডিং শুরু হবে। মাত্র গত রাতে সার্জারি হয়েছে। নির্বাণ সবাইকে তুরার পাশ থেকে সরিয়ে দেয়। তুরাকে ধরে জোরে ধমক দিয়ে ওঠে। একদম চুপ। রাম ধমক খেয়ে চুপ হয়ে যায় তুরা। মুহূর্তে আবার ফুপিয়ে কেঁদে ওঠে। আপনারা সবাই একটু বাইরে যান, আমি কথা বলছি ওর সাথে। কারো বেরোনোর ইচ্ছে না থাকলেও নির্বাণের বারবার বলায় নার্স সহ সবাই বেরিয়ে যায়। তোরা এখনও পাগলের মতো কেঁদেই চলেছে। নির্বাণ তোরার ডান হাতটা মুঠো করে ধরে। তোরা আবার তাকায় নির্বাণের মুখের দিকে, তাকিয়ে থাকে একে অপরের চোখের দিকে। নির্বাণ বলে, তোরা শান্ত হও, সেরকম কিছুই হয়নি। তুমি বেঁচে আছো, এটাই তো অনেক। আমার একটা পানি। একটা নিয়ে আরেকটা তো আছে, অনেক মানুষের তো একটাও থাকে না। তোরার দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। নির্বাণ হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দেয়। কান্না বন্ধ করো। আমি আর হাঁটতে পারবো না। কে বলেছে পারবে না? অবশ্যই হাঁটতে পারবে। পা ছাড়া কিভাবে হাঁটবো? সুস্থ হও, তারপর প্রস্থেটিক লেগ বানাবো, তখন হাঁটতে চলতে আর কোনো অসুবিধা হবে না। তুরার কান্না বন্ধ হয় না। কৃত্রিম পাখি আসল পায়ের মতো হবে নাকি? নির্বাণ তুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার কান্না দেখে ভিরান কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়বে। গতকাল থেকে কাঁদতে কাঁদতে এমনিতেই কিছুটা অসুস্থ হয়ে গেছে। তুরা নির্বাণের দিক থেকে চোখ সরিয়ে নেয়। নির্বাণের এমন চোখ মুখ দেখেও কষ্ট হচ্ছে তুরার। বাবা মা ভাই সবার চোখ মুখ কেমন হয়ে গেছে একদিনেই। নির্বাণ তুরার মুখ নিজের দিকে ফেরায়। চোখের পানি আবার মুছিয়ে দিতে দিতে বলে, তুমি বেঁচে আছো, এটাই আমাদের জন্য অনেক। একটা পা না থাকলে খুব বেশি কিছু হবে না। প্রয়োজনে সারা জীবন তোমাকে কোলে নিয়ে পুরো দুনিয়া দেখাবো। নির্বাণ এমন কথা শুনে তুরা ফ্যালফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। নির্বাণ ঝুঁকে তুরার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে বালিশের উপর ভর ছেড়ে দেয়। আমি আছি তো তোমাকে কোলে নিয়ে হাঁটার জন্য। কেবিনের ভেতর দুজন নারী পুরুষ। জানালার কাছে হালকা আলো পড়ে ছায়া তৈরি করেছে। মাথার উপর ভন ভন করে ঘুরছে সিলিং ফ্যান। তোরা হেঁচকি তুলতে তুলতে কাঁদছে, কোনোভাবেই থামাতে পারছে না কান্না। চোখ লাল হয়ে গেছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে, বুকের ভেতর প্রচণ্ড ব্যথা, আর মনে হচ্ছে পৃথিবীর সব দুঃখ একসাথে এসে পড়েছে ওর কাছে। নির্বাণ ওর পাশে বসে মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে রেখেছে। এক হাতে তুরার হাত শক্ত করে ধরে আছে, অন্য হাতে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ওর প্রতিটি ছোঁয়া যেন বলছে, তোরা, আমি সারা জীবন আছি তোমার পাশে। তুমি একা নও, ভয় পাওয়ার কিছু নেই। নির্বাণ ভেতরে ভেতরে ছিন্ন বিচ্ছিন্ন ভেঙে পড়েছিল নিজেও। গতরাতে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছিল। তোরার জীবনের সাথে নিজেকে জড়াবে না, বিয়ে করবে না তোরাকে। ওর মনে হচ্ছিল তোরার জীবনে আসছিল বলেই তোরার সাথে এমন হয়েছে। সুহানা ওর জীবনে এসেছিল আর অচিরেই হারিয়ে গিয়েছিল। তোরা ওর জীবনে আসতো খুব শীঘ্রই। ওর জীবনে আসার জন্যই বোধহয় অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওর বারবার মনে হচ্ছিল ও যেই মেয়ের জীবনে জড়াবে সেই মেয়ের সাথে বাজে কিছু ঘটবে। ওর ভাবনাগুলো ওর মাকে বলেছিল, এটাও বলেছিল তোরার জীবনে জড়াবে না নিজেকে। মেরি চৌধুরী ছেলের কথা শুনে বিস্ময় বা আক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। এই যুগে এসেও তার ছেলে এমন কুসংস্কার বিশ্বাস করছে দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিল। এটা মাত্র একটা দুর্ঘটনা ছিল। তোরার জীবনে নিজেকে জড়ানোর জন্য এমন কিছু ঘটেনি। নির্বাণ কোনোভাবে মায়ের কথা বিশ্বাস করতে রাজি না। ওর দৃঢ় বিশ্বাস ওর জন্যই তোরার এমন হয়েছে। এতদিন তো কিছু হলো না, গতকালই কেন হলো? তুর্য যখন বলেছিল তোরাকে ওর কাছে বিয়ে দেবে, তখনই নির্বাণ মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল তোরাকে এখনই বিয়ে করে বাড়ি ফিরবে। আর ঠিক তখনই তোরার অ্যাক্সিডেন্ট হয়। এর মানে কি তাহলে? নির্বাণ ওর জীবনে নিজেকে জড়াচ্ছে বলেই এমনটা হয়েছে। মেরি চৌধুরী ছেলেকে বুঝিয়ে অনেক কিছু বলেন, নিজের মতো করে হাজারটা যুক্তি উপস্থাপন করেন, ইন্টারনেট ঘেটে ঘেটে বিভিন্ন হুজুরের বয়ান শোনান। এই চিন্তাধারা কুসংস্কার ব্যতীত কিছুই না। নির্বাণ যদি এখন তোরাকে বিয়ে না করে পিছিয়ে যায়, তাহলে তোরার জীবন আরও কঠিন হয়ে উঠবে। আর বিরান তোরাকে ছাড়া কিভাবে থাকবে? নির্বাণ নিজেও তো তোরাকে ভালোবেসে ফেলেছে। নির্বাণের একটা ভুল সিদ্ধান্ত সব কিছু এলোমেলো করে দেবে। তোরার পরিবারের সবাইও ভাববে তোরা এখন স্বাভাবিক নেই বলে নির্বাণ পিছিয়ে যাচ্ছে। নির্বাণের মাথা কাজ করছিল না। মন আর যুক্তির লড়াইয়ে একবারে পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। সব কিছু ঠিক হতে গিয়েও এলোমেলো হয়ে গেছে। সবশেষে নির্বাণ নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে আবার। যত যাই হয়ে যাক, তোরাকেই বিয়ে করবে, যা হওয়ার হবে, আল্লাহ ভরসা। নির্বাণ তোরার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কেন কাঁদছো এভাবে?
আমার সাথে কেন এমন হলো? ভাগ্যে যা ছিল হয়ে গেছে, কান্না বন্ধ করো এখন। আমি তো আর এখন স্বাভাবিক নেই। আপনি তবুও বিয়ে করবেন? নির্বাণ ওর হাতটা আরেকটু শক্ত করে ধরে বলে। যদি বিয়ের পর অ্যাক্সিডেন্ট হতো? তোরা কিছু না বলে হেসকি তুলতে থাকে। তোরা, আমি আছি তো তোমার জন্য, তুমি যেই অবস্থাতেই থাকো না কেন। তোরা কিছুই বলতে পারে না, শুধু কাঁদছে। তোরা স্পষ্ট বুঝতে পারছে নির্বাণের কণ্ঠ, হাতের কোমল স্পর্শ সবকিছুই ওকে শান্ত করার চেষ্টা করছে, ওকে আগলে রাখার আশ্বাস দিচ্ছে। কেন যেন তোরার আরও বেশি কান্না পাচ্ছে। নির্বাণ সোজা হয়ে বসে, তোরার চোখে চোখ রেখে বলে, কান্না করবে না একদম, আর পাগলামি তো করবেই না। তুমি আবার হাঁটবে একা একাই? চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। ভিরান কোথায়? ওকে পাঠাচ্ছি ভেতরে, কাঁদবে না একদম। তোরার চোখের পানি আবারও মুছিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। ওকে দেখে সবাই এগিয়ে আসে। নির্বাণ বলে, শান্ত হয়েছে এখন, ওর সামনে কান্নাকাটি করবেন না কেউ। পাপ্পা টুরার কাছে যাব। হ্যাঁ যাও তোমার নানুর সাথে। সবাই আবার কেবিনের দিকে এগিয়ে যায়। নির্বাণ পেছন থেকে তুর্যকে ডেকে ওঠে। তুর্য ভেতরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়, ঘুরে নির্বাণের সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ বলুন। তোরার বার্থ সার্টিফিকেটে 18 বছর পূর্ণ হয়েছে না? হ্যাঁ, কিন্তু কেন? বিয়ে করবো আজকে, আপনি ফটোকপি নিয়ে আসুন, আমি বাড়ি থেকে আসছি। তুর্য অবাক নির্বাণের কথা শুনে, বিস্মিত হয়ে বলে, কি বলছেন এসব? পরি অসুস্থ? সেই জন্যই এখন বিয়ে করব। মাগরিবের পর কাজী সাহেব হাসপাতালেই আসেন। নির্বাণের কথার সাথে কেউ পেরে ওঠেনি। আজকে বিয়ে করবে মানে আজকেই করবে। তোরা সুস্থ হলে রিসেপশন পার্টি দেবে। বিরান তো ভীষণ খুশি। তোরাকে একটু পরপর বলছে, তুরা, আজকে তুমি সত্যিই আমার পাপ্পার কুইন হবে, অনেক মজা হবে, আমরা তিনজন একসাথে ঘুমাবো। আরও কত কথা। ভিরানের কথা শুনে তোরা লজ্জা পাচ্ছে। মুক্তা শিকদার আর মেরি চৌধুরী হাসছেন ওর কথা শুনে। কাজীকে নিয়ে কেবিনে প্রবেশ করে নওশাদ চৌধুরী। নির্বাণ বাদে বাকি সবাই কেবিনের ভেতরেই রয়েছে। তোরা শোয়া থেকে উঠে বসে আছে। গত রাত থেকে শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে, এখন আর শুয়ে থাকতে পারছে না। রেজিস্ট্রি পেপারে আগেই সব কিছু লিখে নেয় কাজী সাহেব। নির্বাণ কেবিনের ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে। হাতে ছোট্ট একটা প্যাকেটটা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো তুরাকে পাঠিয়ে দাও। মেরি চৌধুরী প্যাকেটটা হাতে নিয়ে ভেতর থেকে একটা বক্স বের করেন। বক্সের ভেতর একটা ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের চেইন, একটা রিং। নাকফুল আর চেইনটা মেরি চৌধুরী পরিয়ে দেন, রিংটা রেখে দেন। নির্বাণ পরিয়ে দেবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে নির্বাণ চৌধুরী হাসপাতালের কেবিনে বসে বিয়ে করেছিল। বইয়ের পরনে ছিল রোগীদের পোশাক আর নির্বাণ চৌধুরীর পরনে ছিল সাধারণ টি শার্ট আর ট্রাউজার। কাজী সাহেব রেজিস্ট্রি করার জন্য পেপারস তুরার সামনে রেখে হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলেন, এই জায়গায় তোমার নাম লেখো। তোরা কলম হাতে নিয়ে সকলের দিকে নজর বোলায়। সবাই বলে সই করে দেওয়ার জন্য। তোরা সই করে দেয়। নির্বাণকে সই করতে বললে নির্বাণ নিজেও সই করে দেয়। আইনি আর ধর্মীয় দুইভাবেই বিয়ে কমপ্লিট হয় দুজনের। কয়েকজন নার্স সহ আশেপাশের কেবিন থেকেও কয়েকজন তোরার কেবিনে চলে এসেছে। কেবিনে আর একজন মানুষেরও জায়গা হবে না। হাসপাতালে বিয়ের কথা শুনে আগ্রহ নিয়ে দেখতে এসেছে সবাই। কেবিনের বাইরেও অনেকে দাঁড়িয়ে আছে। তোরা তো লজ্জায় শেষ। মানে কি একটা অবস্থা। হাসপাতালের বেডে বসে বিয়ে করে নিল। নার্সরা নিজেরাও চলে যায়, সাথে বাইরের সবাইকেও চলে যেতে বলে। কাজী সাহেব নিজেও চলে যান। মেরি চৌধুরী ছেলের হাতে রিংটা গুজে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। ওনার পেছন পেছন বাকি সবাই। ভিরান যেতে না চাইলে তুর্যকে দোকানে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে বের করে নিয়ে চলে যায়। নির্বাণ তুরার পাশে এসে বসে বেডে। লজ্জায় তুরা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। ওর এখন ভীষণ লজ্জা করছে। ধরবো? তোরা ঘাড় ঘুরিয়ে তাকায়। বলছি তোমাকে ধরা যাবে নাকি? তোরা নির্বাণের কথার আগা মাথা বুঝতে না পেরে কপাল ভ্রু কুঁচকে নেয়। ওকে ধরা যাবে না কেন? তখন তো ঠিকই ধরেছিল, এখন ধরতে সমস্যা কোথায়? এখন ধরলে তো কিছু হবে না ওর। কপাল ভ্রু কুঁচকে রেখেই বলে, ধরুন। নির্বাণ তোরার প্লাস্টার করা বাম হাতটা ধরে। অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দেয়। ঘাড় ঘুরিয়ে তোরার মুখের দিকে তাকায়। আজ থেকে তুমি আমার জীবনের একাংশ। সব সময় সব রকম পরিস্থিতিতে তোমাকে আগলে রাখা আমার দায়িত্ব। আমার এই দেহে যতদিন জান আছে আমি তোমাকে আগলে রাখবো। তোরা কিছু না বলিয়ে তাকিয়ে থাকে নির্বাণের মুখের দিকে। চোখে চোখ পড়ে একে অপরের। আজ সব বাধা অতিক্রম করে দুজন এক হয়ে গেছে। আর কেউ আলাদা করতে পারবে না ওদের। দুজনের মাঝে শুধু নীরবতা, আর সেই নীরবতার ভেতর অদ্ভুত এক প্রশান্তি। নির্বাণ হাত তুলে এক হাতে আলতো করে জড়িয়ে ধরে তুরাকে। তুরার মাথা ঠেকায় নিজের বুকে। এখানটাই তোমার জায়গা। যখন ভয় পাবে এখানে এসে লুকাবে, আমি আগলে নেব।
নির্বাণ তুরার মুখের দিকে তাকিয়ে বলে। আরও বসে থাকবে নাকি শুয়ে থাকবে? তুরা দৃষ্টি নত করে নিচু স্বরে বলে। শুয়ে থাকবো। নির্বাণ তুরাকে ছেড়ে উঠে দাঁড়ায়, ধরে আস্তে করে শুয়ে দেয়। তুরা ঘাড় ঘুরে নির্বাণের মুখের দিকে তাকায় আবার। নির্বাণ ঝুঁকে পড়ে তুরার মুখের কাছে, ওষ্ঠ ছোঁয়ায় ললাটে। তুরা চোখ জোড়া বন্ধ করে নেয়, শরীর ঝাঁকি দিয়ে ওঠে। নির্বাণ সোজা হয়ে দাঁড়ায় আবার। ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে বিরান। দোকানে গিয়ে চিপস আর আইসক্রিম খেয়ে ফিরে এসেছে। নির্বাণ ছেলেকে তুলে বেড়ে বসায় তুরার পাশে। বিরান তুরার মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায়, খুশিতে গদগদ হয়ে বলে। পাপ্পা, তোরা তোমার কুইন হয়ে গেছে। বিরানের কথা শুনে তুরা আবার লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। নির্বাণ বলে। হ্যাঁ, তোরা এখন আমার কুইন। তুমি এখন থেকে তোরাকে নাম ধরে ডাকবে না, তাহলে কি বলে ডাকবো? মা না হয় আম্মু বলে ডাকবে। মা? তুরা ঘাড় ঘুরিয়ে আবার তাকায় দুজনের দিকে। নির্বাণ ওর দিকেই তাকিয়ে আছে। নির্বাণ তুরার দিকে দৃষ্টি রেখেই বলে। তোমার ইচ্ছে। তোরা মাম্মা? তুরার মনে পড়ে এর আগেও একদিন বিরান ওকে তুরাম্মা বলে ডেকেছিল। নির্বাণ ছেলের মুখের দিকে তাকিয়ে বলে। তোরাম্মা এটা আবার কেমন ডাক? পাপ্পাল কুইন। নির্বাণ কপাল কুঁচকে নেয়। তুরা বলে। ভিরানের যা ইচ্ছে হয় ডাকুক। মিরান চলো বাসায় যাব এখন। তোরাও যাবে আমাদের সাথে? আবার তোরা? সরি। তোরা এখন অসুস্থ, একটু সুস্থ হলে তারপর বাড়িতে নিয়ে যাব। আম্মু সুস্থ হলে তারপর আম্মুর সাথে বাসায় যাব আমি। এখানে কোথায় থাকবে তুমি? তুরার পাশে হাত দিয়ে দেখিয়ে দেয়। নির্বাণ বলে। এখানে তোমার শোয়া নিষেধ। কেন? এই ছোট বড় দুজনের ভালোভাবে হবে না। তুমি ঘুমের ঘরে লাথি টাথি দিলে তোমার আম্মু কষ্ট পাবে। আম্মুকে ছাড়া ঘুমাবো না আমি। ভিরান জেদ করবে না, দেখতেই পাচ্ছ তোমার আম্মু অসুস্থ। সুস্থ হোক তারপর একসাথে ঘুমাবে। আমরা তিনজন একসাথে ঘুমাবো। হ্যাঁ। তুমি তোমার লম্বা হাত দিয়ে আমাদের দুজনকে জড়িয়ে ধরবে। নির্বাণ নিজের হাত লম্বা করে। ওর হাত লম্বা। তুরা মুচকি মুচকি হাসছে। বিরান উত্তরের আশায় বাবার মুখের দিকে তাকিয়ে আসছে। নির্বাণ দুজনের মুখের দিকে তাকিয়ে নিজেও মুচকি হেসে বলে। হ্যাঁ। পাপ্পা, আমি কিন্তু মাঝখানে ঘুমাবো। আচ্ছা এখন চলো আমরা বাড়িতে যাই। না, আমি যাব না, আমি এই বেডে ঘুমাবো। ওখানে তোমার নানু ঘুমাবে, আমরা এখন যাব, আমরা সকালেই চলে আসব। তোরাকে আমাদের সাথে নিয়ে চলো। হতাশ ভঙ্গিতে ছেলের মুখ পানে তাকিয়ে থাকে নির্জন। তোরা তুমি ওকে বোঝাও আমি বাহির থেকে আসছি। তুরা মাথা নাড়ায়। নির্বাণ বেরিয়ে যায় কেবিন থেকে। তোরা, আমি তোমাকে ছাড়া যাব না। তোমাকে ছাড়া ভালো লাগে না আমার। তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হয় খুব। এখানে থাকতে তোমার কষ্ট হবে, আর 2-3 দিন বোধহয় হসপিটালে থাকতে হবে, তারপর বাড়িতে ফিরে যাব। এই 2-3 দিন তোমার পাপার সাথে একটু কষ্ট করে থাকো। আদর দাও। মলিন স্বরে বলে মুখ এগিয়ে নেয় তুরার মুখের কাছে। তুরা বিরানের সারা মুখে চুমু খায়। ডান হাত দিয়ে মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দেয়। মুক্তা শিকদার আর মেরি চৌধুরী কেবিনের ভেতরে প্রবেশ করে। নির্বাণ আর তুর্য নিচে নেমে গেছে। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলেন। বিআই সাহেব, চলুন চা খেয়ে আসি। তুহিন শিকদার হেসে বলেন। স্যার, এমন সম্বোধন শুনে কেমন যেন লাগছে। স্যার আবার কি? আমি অফিসে আপনার বস, অফিসের বাইরে বিআই বলে ডাকুন। আমার মুখ দিয়ে আসবে না এই ডাক। কি আশ্চর্য কথা, বিআইকে বিআই ডাকবেন, তাতে কিসের সমস্যা? আচ্ছা চলুন চা খেয়ে আসি। বিআই না ডাকলে যাব না আমি। স্যার। বাকি কথা শেষ করার আগেই নওশাদ চৌধুরী বলেন। আবার স্যার, বিআই ডাকতে না পারলে ভাই ডাকুন। আচ্ছা ভাই চলুন। দুজন হেসে একসাথে পা বাড়ায় সিঁড়ির দিকে। আজকে তুরাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেবে। সব কিছু গোছগাছ শেষ। তুরাকে তৈরি করে দিয়েছেন মুক্তা শিকদার। নওশাদ চৌধুরী আর তুহিন শিকদার আজকে হাসপাতালে আসতে পারেননি। দুজনেই অফিসে গেছেন। তুর্য গেছে ছাড়পত্র নিয়ে আসার জন্য। বিরান ওয়াশরুমে যেতে চাইলে মেরি চৌধুরী নিয়ে যান। নির্বাণ শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে। তোরাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। মুক্তা শিকদার অবাক হয়ে বলেন। কেন, তোরা তো এখনো অসুস্থ। সুস্থ হলে না হয় তোমাদের বাড়িতে যাবে। ভিরান তো তোরাকে ছাড়া থাকবে না। ভিরানকে ছাড়া আমিও থাকতে পারছি না। আর সবচেয়ে ভালো হয় দুজনকে আমার কাছে নিয়ে যাই। ওখানে গেলে তোরাকে কে দেখবে? তুমি তো সারাদিন অফিসে থাকবে। আম্মু আছে, ম্যাড আছে, তাছাড়া আপনিও তো যাচ্ছেন আমাদের সাথে। আমি তোমাদের সাথে গেলে সূর্য আর তোমার শ্বশুরকে রেঁধে খাওয়াবে কে?
ওনারাও যাবে? তার কোনো দরকার নেই। তোরাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে যায়। তুমি বরং আমাদের সাথে চলো। তোরা সুস্থ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। আপনারাই আমাদের সাথে চলুন। সব দিক একা সামাল দিতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাবেন। তোরার দেখাশোনা, এতগুলো মানুষের রান্না, ভিরানকে দেখা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কিছু হবে না। ওখানে থাকলে তোরার মন ভালো থাকবে। তুমি না হয় একটু কষ্ট করে সব দিক ম্যানেজ করে চলবে। নির্বাণের কোনো কথাই শোনেন না মুক্তা শিকদার। যতই মেয়ের শ্বশুরবাড়ি হোক না কেন, এখনই কিভাবে ফুল ফ্যামিলি নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে থাকবেন? উনি একা গেলেও তুর্য আর তুহিন শিকদারের খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত তুরাদের ফ্ল্যাটেই আসতে হয়। তোরাও নিজের বাড়িতেই আসতে চাইছিল বারবার। নির্বাণ না পেরে শ্বশুর বাড়িতেই ফিরে এসেছে। তুরাকে কোলে তুলে তুরার রুমে নিয়ে আসে নির্বাণ। তুর্য ব্যাগ দুটো তুরার রুমে দিয়ে চেঞ্জ করতে নিজের রুমে যায়। মুক্তা শিকদার রান্না করার জন্য দ্রুত চেঞ্জ করতে যান। মেরি চৌধুরী সোফায় বসেন। নির্বাণ ছেলেকে চেঞ্জ করিয়ে দেয়। এখন ওর কাপড় চোপড় আনার জন্য বাড়িতে যেতে হবে। আমি বাড়িতে যাচ্ছি। ভিরানকে তোমার পাশে লাফালাফি করতে দিও না, ব্যথা দেবে। ভিরান চুপচাপ বসে থাকো, তোমার আম্মুকে ব্যথা দিও না। আচ্ছা, তুমি দ্রুত চলে এসো। আচ্ছা, আসছি। আদর দিয়ে যাও। নির্বাণ ছেলেকে আদর করে। ভিরান তুরাকে দেখিয়ে দিয়ে বলে, আম্মুকেও আদর দাও। নির্বাণ তুরার দিকে তাকায়। তুরা লজ্জা পেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। নির্বাণ পরে মহা ঝামেলায়। এখন ছেলের সামনে বউকে আদর করবে নাকি? পাপা কি হলো, তোরাকে আদর দাও। পরে দেব। না না, এখানেই দেবে। আদর দিয়ে তারপর যাও। তোরা ব্যথা পেয়েছে তো। আবার তোরা ডাকছো? মনে থাকে না। পাপ্পা, আম্মুকে আদর দাও না প্লিজ। নির্বাণ ঝুঁকে তুরার মুখের উপর থেকে ওড়না টেনে সরিয়ে নিয়ে টপাটপ বেশ কয়েকটা চুমু খায়। দ্রুত পায়ে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, চুপচাপ থাকো, আসছি আমি। পাপ্পা, আম্মুর কাছ থেকে তো আদর নিলে না। ভিরান চুপ করো, সবাই শুনবে তো। শুনলে কি হবে? রাতের খাবার খেয়ে ভিরানকে কোলে নিয়ে তুরার রুমে প্রবেশ করে নির্বাণ। যদিও নির্বাণ এখনই তুরার সাথে থাকতে চাইছিল না, কিন্তু ভিরান তুরা আর বাবাকে ছাড়া ঘুমাবে না। ড্রয়িং এই নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করছে। রাতে খাবার আর মেডিসিন খেয়ে 8টার পর তুরা ঘুমিয়ে গেছে। নির্বাণ ছেলেকে ফ্রেশ করিয়ে নিয়ে বেডে শুয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে আসে। ডোর লক করে বেডে উঠে শুয়ে পড়ে। নির্বাণ আর তুরার মধ্যে বেশ খানিকটা দূরত্ব বজায় আছে। ভিরান দুজনের মাঝখানে শুয়ে আছে। বাবাকে কাছে পেলে মাকে পাচ্ছে না, মাকে কাছে পেলে বাবাকে পাচ্ছে না। ভিরান তুরার দিকে চেপে গিয়ে বলে, পাপ্পা এদিকে আসো, তোমার লম্বা হাত দিয়ে জড়িয়ে ধরো আমাদের দুজনকে। এখন জড়িয়ে ধরা যাবে না, তোমার আম্মু ব্যথা পাবে। তুমি এদিকে আসো। নাছুরবান্দা ভিরান শোনে না বাবার কথা। ভিরানের ডাক শুনে তুরার ঘুম ভেঙে যায়। আম্মু, পাপ্পাকে এদিকে আসতে বলো। তুরা ঘুম ঘুম চোখ দুটো টেনে তুলে নির্বাণের দিকে তাকায়। নির্বাণ বেডের ওই পাশ ঘেঁষে শুয়ে আছে। চোখ বন্ধ করে ঘুম যাওয়ানো গলায় বলে,